আমি নিজের ছেলে ডিএনএ টেস্ট করিয়েছিলাম শুধু শ্বশুরবাড়ির মানুষগুলোর মুখ বন্ধ করার জন্য, কিন্তু রিপোর্টের ফলাফল যতটা না আমাকে ভেঙে দিয়েছিল তার চেয়ে বেশি ভয় পাইয়ে দিয়েছিল আমার স্বামীর সেই হাসি। টেস্টটা আমি করাতেই চেয়েছিলাম, আমি ল্যাবে ফোন দিয়ে সিরিয়াল দিয়েছিলাম, আর আমি মাথা উঁচু করে আমার 6 মাসের ছেলেকে কোলে নিয়ে ঢুকেছিলাম ধানমন্ডির সেই ডায়াগনস্টিক সেন্টারে। মনে হচ্ছিল আজ একটা যুদ্ধের শেষ হবে। দেখো নিহাল, তোমার আম্মু তোমার আপু সব সন্দেহ শেষ হয়ে যাবে। আমার স্বামী নিহাল কখনোই টেস্ট করাতে চায়নি, সে বরং বরাবরই বলেছিল দরকার নেই মেহেরিন, আমি তোমাকে বিশ্বাস করি। কিন্তু আমি বিশ্বাস চাইনি, আমি চেয়েছিলাম প্রমাণ, একটা কাগজ, একটা অফিসিয়াল রিপোর্ট, যেটা আমি সবার সামনে ছুঁড়ে মেরে বলতে পারবো এবার চুপ করুন। বিয়ের পর থেকে নিহালের পরিবার আমাকে কখনোই পুরোপুরি মেনে নেয়নি, বিশেষ করে তার মা। তার চোখে আমি সবসময় অন্য কেউ ছিলাম, যেন ভুল করে ওই পরিবারে ঢুকে পড়েছি। আমি একটু শ্যামলা, আমার পরিবারের মানুষগুলো খুব সাধারণ, আর ওরা পুরান ঢাকার নাম করা ব্যবসায়ী পরিবার। তাই আমার ছেলে আরিশ জন্মানোর পর থেকে কথার খোঁচা আরও বেড়ে গিয়েছিল। বাচ্চাটার গায়ের রং একটু চাপানা, আমাদের পরিবারের কারো মতো তো দেখতে না। কিছু মনে করো না মেহেরিন, জীবন মাঝে মাঝে অনেক অদ্ভুত চমক দেয়, জীবন মাঝে মাঝে অনেক অদ্ভুত চমক দেয়। কথাটা আমার মাথার ভিতর কাটার মতো আটকে ছিল। গর্ভ অবস্থায় পুরো সময়টা আমি এই অপমান গিলে গিলে বেঁচেছি। তাই আরিশ জন্মানোর পর সিদ্ধান্ত নিয়েছিলাম সব শেষ করব। এই ডিএনএ টেস্টেই হবে আমার জবাব, আমার সম্মানের প্রমাণ। 2 সপ্তাহ পর আমরা রিপোর্ট নিতে গিয়েছিলাম। নিহাল কোলে আরিশকে নিয়ে বসেছিল, নীল রঙের ছোট্ট কম্বলটা ঠিক করে দিচ্ছিল বারবার, আর আমি কাপা হাতে খামটা খুলছিলাম, ভয়ে না বরং উত্তেজনায়। মনে হচ্ছিল ওই কাগজটা আমাকে মুক্তি দিবে। আমি রিপোর্টের উপর চোখ বোলালাম, নাম, তারিখ, সিল, তারপর একটা শব্দ যেটা আমার বুকের ভিতর থেকে নিঃশ্বাসটুকু টেনে নিল, নেগেটিভ। আমি প্রথমে বুঝতেই পারিনি, আবার পড়লাম, তারপর আবার একই শব্দ, নেগেটিভ। চারপাশ ঝাপসা হয়ে গেল, মনে হচ্ছিল পুরো রুমটা ছোট হয়ে আসছে। আরিশের কান্নার শব্দ কেমন দূর থেকে আসছিল। নিহাল ধীরে ধীরে আমার দিকে ঝুঁকে এলো। কি হয়েছে? আমি কিছু বলতে পারলাম না, শুধু রিপোর্টটা ওর হাতে তুলে দিলাম। ও চুপচাপ পড়তে লাগলো, তারপর ধীরে ধীরে আমার দিকে তাকালো। সেই মুহূর্তে মনে হয়েছিল আমাদের সংসারটা যেন মাঝখান থেকে ভেঙে 2 টুকরো হয়ে গেছে। আমি কিছুই বুঝতে পারছি না নিহাল, আল্লাহর কসম আমি কিছুই বুঝতে পারছি না। হঠাৎ করে একটা পুরনো স্মৃতি মাথায় আঘাত করলো। বিয়ের আগের রাত, আমার বান্ধবীদের সঙ্গে গায়ে হলুদের পার্টি, জোরে গান বাজছিল, সবাই নাচছিল, হাসছিল, কেউ আমাকে জুস ধরিয়ে দিয়েছিল। তারপর কিছুই পরিষ্কার মনে নেই, অস্পষ্ট কিছু মুখ, একটা গাড়ি, একটা ঘর, তারপর অন্ধকার। আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগলো। ওই রাতটা আমি ঠিক কিছু মনে করতে পারছি না, বিশ্বাস করো। আমি ভেবেছিলাম নেহাল হয়তো চিৎকার করবে, আমাকে অপমান করবে, হয়তো সঙ্গে সঙ্গে সম্পর্ক শেষ করে দিবে, কিন্তু না, সে হঠাৎ নিচের দিকে তাকিয়ে হালকা হেসে ফেললো। তারপর একসময় সে হাসি বড় হতে হতে অদ্ভুত রকম জোরে বেরিয়ে এলো, হা 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 হা। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ডাক্তারের রুমের দরজা পর্যন্ত খুলে গিয়েছিল শব্দে। নিহাল, সে হাসতে হাসতেই বলল, বিশ্বাসই হচ্ছে না, তুমি এত জোর করেছিলে টেস্ট করানোর জন্য। আমার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল। এটা তোমার কাছে হাসির বিষয়? না, হাসি না, খুব করুণ। কিন্তু জানো, এমনভাবে ঘটেছে যে না হেসেও পারছি না। আমি রিপোর্টটা ওর হাত থেকে নিতে চাইলাম, সে সরিয়ে নিল। তারপর আমার দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, তুমি কি ভেবেছিলে যুদ্ধ জিতে বের হবে? অথচ নিজের হাতে নিজের জীবনটাই ভেঙে ফেললে। আমার গলা শুকিয়ে যাচ্ছিল। তুমি তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? নিহালের হাসি ধীরে ধীরে থেমে গেল। সে আরিশের দিকে তাকালো, তার ছোট হাতটা ধরে কিছুক্ষণ চুপ করে রইল। তারপরে এমন একটা কথা বললো যেটা রিপোর্টের থেকেও ভয়ঙ্কর ছিল। না। আমি স্তব্ধ। না মানে? আরিশ ওই বাড়ির ছেলে, আব্বু নাতি চায়, আম্মু বংশের উত্তরাধিকার চায়, আর আমি আমার সংসারের শান্তি চাই। আমি ওর দিকে তাকিয়ে রইলাম, কোনো অনুভূতি বুঝতে পারছিলাম না। ওই মানুষটা কি আমাকে ক্ষমা করেছে, নাকি ভয়ঙ্কর কিছু লুকিয়ে রাখছে? নেহাল রিপোর্টটা ভাঁজ করে নিজের কোটের ভিতর রেখে দিল, তারপর ঠান্ডা গলায় বলল, এই সত্য কেউ জানবে না, কিন্তু আরিশ আমার ছেলে। যেদিন প্রথম কোলে নিয়েছি সেদিন থেকে কাগজ সেটা বদলাতে পারবে না। সেদিন বাসায় ফিরে আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারিনি। প্রতিটা কথা হিসেব করে বলতে হতো, প্রতিটা দৃষ্টি ভয় পাইয়ে দিত, শাশুড়ির সামান্য ইঙ্গিতেও বুক কেঁপে উঠত। এভাবে কয়েক মাস কেটে গেল। তারপর এলো আরিশের প্রথম জন্মদিন। বাড়িটা আলো আর ফুলে ভরা ছিল, আত্মীয় স্বজন, বাচ্চাদের চিৎকার, কেকের গন্ধ, ছবি তোলার ভিড়, সবকিছুই স্বাভাবিক দেখাচ্ছিল, শুধু আমি ছাড়া। আমি সারাক্ষণ ভয় পাচ্ছিলাম কখন যেন সবকিছু ভেঙে পড়ে। কেক কাটার আগে আগেই সবাই একসাথে দাঁড়িয়েছিল। ঠিক তখনই আমার শাশুড়ি জোরে বললেন, একটা কথা বলি মেহেরিন, কিছু মনে করো না, কিন্তু আরিশকে আমাদের পরিবারের কারো মতো লাগে না। চারপাশ হঠাৎ চুপ হয়ে গেল। শ্বশুর হালকা এসে বলল, হ্যাঁ, চোখ মুখ কোনোটাই তো মেলে না। আমার হাত ঠান্ডা হয়ে যাচ্ছিল। কেউ একজন মোবাইল নামিয়ে আমাদের দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছিল সবাই অপেক্ষা করছে এখন কি হবে। আমি অসহায়ের মতো নিহালের দিকে তাকালাম। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, হাতে জুসের গ্লাস, মুখে সে পরিচিত হাসি, যেটাকে আমি এখন ভয় পাই। ভালোই হয়েছে আম্মু, আপনি কথাটা তুলেছেন। আমার বুক ধক করে উঠল। নিহাল ধীরে ধীরে নিজের কোটের ভিতরে হাত ঢোকালো আর বের করলো একটা সাদা খাম। আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। একই খাম, সেই রিপোর্ট। আসলে আমি আর মেহেরিন আরিশের ডিএনএ টেস্ট করিয়েছিলাম। শাশুড়ির চোখ চকচক করে উঠলো, সত্যি নাকি? হ্যাঁ, আর রিপোর্টে যা এসেছে সেটা খুব পরিষ্কার। পুরো ড্রয়িং রুম নিস্তব্ধ হয়ে গেল, এমনকি বেলুন ফুলানো ছেলেটাও থেমে তাকিয়েছিল। আমার কোলে আরিশ নড়ছিল, সে কিছুই জানে না তার ছোট জীবনটা ওই মুহূর্তে ওই কাগজের উপর ঝুলে আছে। নিহাল ধীরে ধীরে খামটা টেবিলের উপর রাখলো, তারপর আমার দিকে তাকালো। সেই দৃষ্টিতে না ছিল ভালোবাসা, না ছিল রাগ, ছিল শুধু এক ধরনের সতর্কতা। আর তখনই আমার মাথায় একটা ভয়ঙ্কর সত্যি ধাক্কা মারলো। এটা প্রথমবার না, নিহাল যেন ওই রিপোর্টের সত্যিটা আগেই জানতো। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, সে যেন এই সত্যের জন্য প্রস্তুত ছিল। চলবে।